শেখ হাসিনার স্ট্যাটাস কি? তিনি কি অনুপ্রবেশকারী না শরণার্থী? অমিত শাহ জবাব দিতে পারবেন? বাংলাদেশ সে চলে, ইসসে আচ্ছা দিল্লি আর গুজরাট সে চলে। দিল্লিতে শেখ হাসিনা আসলে কে? শরণার্থী নাকি অনুপ্রবেশকারী? অমিত শাহের অনুপ্রবেশকারী তাস দিয়ে বিজেপিকে ঘায়েল করল তৃণমূল। ১.৫ বছর ধরে কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে আশ্রয় দিচ্ছে মোদী সরকার? আসামে এনআরসি আর দিল্লিতে হাসিনার রাজকীয় সেফ হোম। পশ্চিমবঙ্গের ভোটে এবার হাসিনা ইস্যু। রাজনীতির দাবার বোর্ডে সবচেয়ে ভয়ঙ্কর চালটি কি জানেন? যখন আপনার নিজের ছোড়া সবচেয়ে ধারালো অস্ত্রটি বুমেরাং হয়ে সোজা আপনারই বুকে এসে আঘাত করে। ভারতের রাজনীতিতে, বিশেষ করে পশ্চিমবঙ্গের ভোটের মাঠে গত ১ দশক ধরে বিজেপির সবচেয়ে বড় তুরুপের তাস বা মাস্টার কার্ড ছিল একটি নির্দিষ্ট শব্দ। শব্দটি হলো অনুপ্রবেশকারী। সীমান্ত পেরিয়ে আসা বাংলাদেশিদের দিকে ইঙ্গিত করে এই শব্দটিকে চরম হাতিয়ার হিসেবে ব্যবহার করে এসেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! আজ সেই অনুপ্রবেশকারী শব্দটি দিয়েই অমিত শাহ এবং খোদ মোদী সরকারকে ইতিহাসের সবচেয়ে অস্বস্তিকর প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের মাঠে এবার কোনো সাধারণ স্লোগান নয়। খোদ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনি পরিচয় বা লিগ্যাল স্ট্যাটাস নিয়ে শুরু হয়েছে এক নজিরবিহীন এবং ভয়ঙ্কর রাজনৈতিক বাকবিতণ্ডা। প্রশ্ন উঠেছে, সাধারণ মানুষ সীমান্ত পার হলে যদি অনুপ্রবেশকারী হয়, তবে গত ১.৫ বছর ধরে দিল্লিতে বসে থাকা শেখ হাসিনা আসলে কে? ঘটনার সূত্রপাত ১০ই এপ্রিল। কলকাতায় সেদিন বিজেপির নির্বাচনী ইশতেহার বা সংকল্পপত্র প্রকাশের মাত্র কয়েক ঘন্টা পার হয়েছে। তৃণমূল ভবন থেকে তড়িঘড়ি করে এক প্রেস কনফারেন্স ডাকলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতুষ্পুত্র এবং দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানির সামনে দাঁড়িয়ে তিনি এমন একটি বিষয়ে সরাসরি আঘাত করলেন, জানিয়ে গত ১.৫ বছর ধরে পুরো দিল্লির সাউথ ব্লক মুখে কুলু পেটে বসে আছে। ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বর্তমান আইনি অবস্থান নিয়ে তিনি সরাসরি তোপ দাগলেন খোদ অমিত শাহের দিকে। সরাসরি প্রশ্ন ছুড়ে দিলেন, শেখ হাসিনার স্ট্যাটাস কি? তিনি কি অনুপ্রবেশকারী নাকি শরণার্থী? অমিত শাহ কি এর জবাব দিতে পারবেন? একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। ৫ই আগস্ট ২০২৪ ছাত্র জনতার গণ বিস্ফোরণের মুখে পদত্যাগ করে সামরিক বিমানে ভারতের হিন্দন এয়ারবেসে গিয়ে নামেন শেখ হাসিনা। তারপর থেকে পার হয়ে গেছে দীর্ঘ ১.৫ বছর, কিন্তু ভারত সরকার আজ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে একবারের জন্যও পরিষ্কার করেনি যে শেখ হাসিনা ঠিক কোন স্ট্যাটাসে, কোন ভিসায় বা কোন আইনের অধীনে ভারতের মাটিতে অবস্থান করছেন। তাকে কি পলিটিক্যাল অ্যাসাইলাম বা রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে, নাকি তিনি রিফিউজি? দিল্লির এই রহস্যময় নীরবতাকেই আজ বিধানসভা ভোটের সবচেয়ে বড় হাতিয়ার বানিয়েছে তৃণমূল। অভিষেক অত্যন্ত ক্ষুব্ধ স্বরে বলেন, বিজেপি সবসময় অনুপ্রবেশ নিয়ে বড় বড় কথা বলে, কিন্তু দিল্লিতে শেখ হাসিনা ১.৫ বছর ধরে কি করছেন? ওনার স্ট্যাটাস কি? মোদী সরকার কেন তাকে দিল্লিতে রাজকীয় আশ্রয়ে রেখে দিয়েছে? তবে অভিষেকের আক্রমণের সবচেয়ে ভয়ঙ্কর এবং চাঞ্চল্যকর অংশটি ছিল এর ঠিক পরেই। তিনি শুধু অনুপ্রবেশকারী তত্ত্বেই থেমে থাকেননি,
তিনি সরাসরি ভারতের ক্রুনি ক্যাপিটালিজম বা কর্পোরেট রাজনৈতিক আঁতাতের দিকে আঙুল তুলেছেন। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি একটি বিস্ফোরক প্রশ্ন ছোড়েন। কোন শিল্পপতিকে বাঁচানোর জন্য শেখ হাসিনাকে দিল্লিতে আশ্রয় দিয়ে রাখা হয়েছে? এই প্রশ্নটি কোনো সাধারণ রাজনৈতিক মন্তব্য নয়। আন্তর্জাতিক ভূ রাজনীতির বিশ্লেষকরা খুব ভালো করেই জানেন, শেখ হাসিনার শাসনামলে ভারতের একাধিক মেগা কর্পোরেশন এবং শিল্পপতিরা বাংলাদেশে হাজার হাজার কোটি টাকার অসম এবং বিতর্কিত পাওয়ার ডিল বা বিদ্যুৎ চুক্তি করেছিল। আজ শেখ হাসিনাকে যদি ভারত থেকে বের করে দেওয়া হয়, তবে সেই শিল্পপতিদের বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা হুমকির মুখে পড়বে। অভিষেক মূলত সেই কর্পোরেট স্বার্থের দিকেই সরাসরি আঘাত করেছেন। বিজেপির রাজনৈতিক দ্বিচারিতা বা ডাবল স্ট্যান্ডার্ড প্রমাণ করার জন্য অভিষেক টেনে আনেন আসামের এনআরসি প্রসঙ্গটি। তৃণমূল সদর দপ্তরে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হয়ে তিনি অত্যন্ত কড়া ভাষায় মনে করিয়ে দেন, আসামে এনআরসি করতে গিয়ে 18 লাখ মানুষের মধ্যে 12 লাখ হিন্দু বাঙালিকে এনআরসির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল, ইচ্ছাকৃতভাবে তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠানোর জন্য এবং বাংলাদেশে পুশব্যাক করার জন্য টার্গেট করা হয়েছিল। একবার ভাবুন যে গরিব হিন্দু বাঙালিরা যুগের পর যুগ ধরে ভারতে বসবাস করছে, সামান্য কাগজের অভাবে তাদের ঘাড় ধরে ডিটেনশন ক্যাম্পে ঢোকানো হচ্ছে, তাদের অনুপ্রবেশকারী বলা হচ্ছে। আর অন্যদিকে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়া একজন সাবেক প্রধানমন্ত্রীকে কোনো আইনি ব্যাখ্যা ছাড়াই বছরের পর বছর দিল্লির সেফ হাউসে ভিআইপি প্রোটোকল দিয়ে রাখা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই একটিমাত্র প্রেস কনফারেন্সের পর রাজ্য রাজনীতি এখন আক্ষরিক অর্থেই সরগরম। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে এতদিন বাংলাদেশের একটি নির্দিষ্ট স্লোগান জয় বাংলা নিয়ে চর্চা এবং রাজনৈতিক কাদা ছোড়াছড়ি চলছিল, কিন্তু এখন সেই স্লোগান পেছনে পড়ে গেছে। এবার সরাসরি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতি এবং তার আইনি অবস্থানই রাজ্য বিধানসভা নির্বাচনের সবচেয়ে বড় এবং বিতর্কিত ইস্যু হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তৃণমূল কংগ্রেস খুব সুকৌশলে বিজেপিকে এমন এক সরাসির মুখে ফেলেছে যার উত্তর দেওয়া অমিত শাহ বা নরেন্দ্র মোদীর জন্য এখন চরম অস্বস্তিকর। যদি তারা হাসিনাকে শরণার্থী বলে, তবে আন্তর্জাতিক কূটনীতিতে চরম নেতিবাচক বার্তা যাবে। আর যদি অনুপ্রবেশকারী বলে, তবে তাকে এতদিন ভিআইপি প্রোটোকলে রাখার যৌক্তিকতা ধুলোয় মিশে যাবে। দিল্লির এই নীরবতা কতদিন বজায় থাকবে? পশ্চিমবঙ্গের ভোটের মাঠে শেখ হাসিনার এই ছায়া আর কত বড় রাজনৈতিক ভূমিকম্পের জন্ম দেবে? এই প্রশ্নের উত্তর হয়তো লুকিয়ে আছে আগামী কয়েক সপ্তাহের নির্বাচনী প্রচারণার মাঠেই। আন্তর্জাতিক ভূ রাজনীতির অজানা হিসাব নিকাশ, নির্বাচনের মাঠের পর্দার আড়ালের খেলা এবং খবরের পেছনের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।